গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদের অনেকের কাছ থেকে হোমওয়ার্কটাও পাইছি, আমি এগুলো চেক আউট করব, করে তোমাদের আবার ফিডব্যাকটা দিয়ে দিব। আজকে আমরা ফ্লোচার্টটা আমরা পাই 2 নাম্বার কোয়েশ্চেনে, যেটাতে আমাদের মার্কস থাকে হলো 10। ফার্স্ট পেপারে আরেকটা এরকম ইম্পর্টেন্ট আরো 2টা কোয়েশ্চেন আছে, যেটা হলো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর একটা হলো উইথআউট ক্লোজ। সো উইথ ক্লোজে আমরা মার্কস পাই হলো থাকে আমাদের জন্য 5 মার্কস, আর উইথআউট ক্লোজে থাকে 10 মার্কস। সো এই জায়গায় এই 15 মার্কসও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই 15 মার্কসটা আসলে পুরোটাই ইনডিরেক্টলি রাইট ফর্ম অফ ভার্ব, এই গ্রামারের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমাদেরকে এই জায়গায় যে অ্যান্সার গুলা করতে হয়, এটা রাইট ফর্ম অফ ভার্বকে ফলো করেই অ্যান্সার করতে হয়। আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে একটা অ্যাডভান্টেজ থাকে, সেটা হলো যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজে একটা টেবলের মধ্যে শব্দগুলা দেয়া থাকে, বাট কিছু কিছু সময় অ্যান্সার 10টা লিখতে হয়, তারা দেখা যায় 10টার বেশি শব্দ দিয়ে দেয়, যেমন এটার মধ্যে 12টা শব্দ আছে। সো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা তোমাকে লিখতে হবে। আর তারা কিন্তু লাস্টের দিকে লিখেই দেয় যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ যদি মনে হয় তোমার কোনো জায়গায় গ্রামাটিক্যাল চেঞ্জ করা লাগবে, তখন তুমি সেই চেঞ্জটা করবা, ঠিক আছে? সো এরকম 2টা এক্সারসাইজ নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি তোমাদের সাথে আসলে এই রাইট ফর্ম অফ ভার্ব বলো বা ফার্স্ট পেপারের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ বলো, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করছি, কিন্তু যেহেতু আমরা আবার একটা রিভিশনের স্টেজে আছি, সো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আরেকবার একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো আজকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজের 2টা কোয়েশ্চেন আমি লিখছি, এই 2টা কোয়েশ্চেনের অ্যান্সার করব আমরা এবং কিছু আলোচনা করব। আমি তোমাদের প্রত্যেকবারই যখন আমরা ফার্স্ট পেপারে যখন আমরা যে সরি সেকেন্ড পেপারে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব লিখি, তখন আমি তোমাদের যে কথাগুলা বলছিলাম, এই উইথ ক্লুজ এবং উইথআউট ক্লুজ করার ক্ষেত্রেও আমরা কিছু কথা সেই রকমের কিছু কথাই ফলো করব। যেমন ধরো, প্রথমেই আমাদেরকে শব্দগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। শব্দগুলা শুধুমাত্র পড়লে হবে না, এটার পেসিভে হইলে কি হইতে পারে, এটা পাস্টে গেলে কি হইতে পারে, আবার এটা নাউন ফর্মটা কি হইতে পারে, সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন ধরো, এই জায়গায় ডিভেলপ আছে, সো ডিভেলপটা প্রেজেন্টে ডিভেলপ বসতে পারে, পাস্টে গেলে সেটা ডেভেলপড হইতে পারে, সেটাকে যদি আমি নাউন হিসাবে বলি, তাহলে ডেভেলপমেন্ট বলতে পারি। এইরকম, যেমন সেফ আছে, সেফটা সেফটি হইতে পারে নাউন হিসেবে। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? মানে একটা শব্দের বিভিন্ন ফর্ম থাকতে পারে, একটা শব্দ ভার ফর্মে থাকতে পারে, একটা শব্দ অ্যাডজেক্টিভ হইতে পারে, সেই শব্দটাই আবার নাউন ফর্মে বসতে পারে। সো এইরকম একটা কনসেপশন আমাদের শব্দগুলা দেখে মিনিংটা বুঝে এবং এরকম চেঞ্জ হইতে পারে এরকম একটা আইডিয়া আমাদের নিতে হবে, ঠিক আছে? প্রথমেই যেটা কাজ করতে হবে, আমরা যখন উইথ ক্লুজটা করব বা উইদাউট ক্লুজটা করব, অথবা সেকেন্ড পেপারে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সারটা আমরা করব, তারা বলছে দেখো মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। দ্যাট মিন্স প্রত্যেক সময় যে গ্রামাটিক্যাল চেঞ্জ হবে এরকমও কিন্তু না, চেঞ্জ হইতে পারে, আবার শব্দটা সেম থাকতে পারে। আমাদের এইটাও অনেকের প্রবলেম হয়ে যায়। অনেকেই দেখা যায় যে বলছে যে রাইট ফর্ম অফ ভার্বের কাজ, তার মানে গ্রামাটিক্যাল চেঞ্জ এই জায়গায় অবশ্যই করতে হবে, কিন্তু তারা কিন্তু বলে দিছে দেখো মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, মানে যদি তোমার মনে হয় যে গ্রামাটিক্যাল চেঞ্জ দরকার তাহলে তুমি করবা, আদারওয়াইজ তোমার চেঞ্জ করার দরকার নাই, সেম শব্দ থাকতে পারে। আমি আরেকটা জিনিস বলছি যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, সেটা হলো প্রথমেই তোমাকে পুরো যে কম্প্রিহেনশন বা যে প্যাসেজটা দেয়া থাকবে এই যে ফিল ইন দ্য গ্যাপস এর জন্য, সেটা একটু ভালো করে পড়ে নিতে হবে এবং দেখতে হবে এটা টেন্স কোনটাতে আছে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তো আমরা প্রেজেন্ট টেন্সের জিনিসগুলো চিন্তা করব যে প্রথমে যে জিনিসটা আসবে, যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে ওই যে ভার্ব যদি বসে তাহলে ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে, অর্থাৎ যদি সেটা প্রেজেন্ট টেন্সে হয়। বাট আমরা যদি প্যাসেজটা পড়ে দেখি যে না এটা পাস্ট টেন্সের বিষয়, তখন আমাদের এই পেইনগুলো আর থাকবে না, কারণ পাস্ট টেন্সে সবগুলোর ক্ষেত্রে একই রকম পাস্ট ফর্ম বসে, এস বাই এস আলাদা করে বসানোর কোনো দরকার নেই, ঠিক আছে? সো আমাদেরকে প্রথমে টেন্স ফাইন্ড আউট করে ফেলতে হবে যে আমরা কি অ্যানসারটা প্রেজেন্ট টেন্সে করতে যাচ্ছি না পুরোটা পাস্ট টেন্সে করতে যাচ্ছি। সেকেন্ড যে অপশনটা, সেটা হলো আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আমরা সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখবো কিনা প্যাসিভে লিখবো। দেখা যায় অ্যাক্টিভে লিখলে শুধুমাত্র সাবজেক্টটা যেমন ডেভেলপড হয়ে যেতে পারে অথবা ডেভেলপস হইতে পারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু এটা যখন প্যাসিভে লিখবো তখন ইজ ডেভেলপড অথবা ওয়াজ ডেভেলপড। সো এই যে সেন্টেন্সটা অ্যাক্টিভে হবে না প্যাসিভ হবে, সেটাও আমাদেরকে একটু ক্লিয়ারলি ফাইন্ড আউট করে নিতে হবে যে আমাদের অ্যান্সারটা কি আমরা অ্যাক্টিভে লিখতে যাচ্ছি না প্যাসিভে লিখতে যাচ্ছি। সো আমরা বেসিক্যালি যেটা জানি যে সাবজেক্টটা যদি আগের দিকে বসে তাইলে আমরা সেটা আসলে অ্যাক্টিভেই লিখি, আর যদি কাজ
বা সাবজেক্ট নাই, অবজেক্টের প্রথম দিকে আসে, তখন আমরা ধরে নিই যে এটা প্যাসিভে লিখতে হবে। সো এরকম কিছু জিনিস আছে, আমরা যত প্র্যাকটিস করব তত জিনিসটা ক্লিয়ার হবে। আমরা আজকে দুইটা এক্সারসাইজ লিখছি, এই এক্সারসাইজ দুইটা আমরা একটু প্র্যাকটিস করব, আশা করি সেটা তোমাদেরকে হেল্প করবে। এটা একটা হলো ঢাকা বোর্ড 2017, আর একটা হলো রাজশাহী বোর্ড 2017। আমরা একটু প্র্যাকটিসটা করি। শব্দগুলো দেখো, রিকার, মিনিমাইজ, সেভ। রিকার মানে যে জিনিসটা বারবার ঘটে, মিনিমাইজ মানে কমানো, সেভ মানে তো আমরা জানি নিরাপদ, লাই মানে কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকে, এমনি তো নরমালি শুয়ে থাকাও হয়, মানে লাই মানে মিথ্যে বলাও হয়। অপিন মানে কারো মতামত দেয়া, অপিনিয়ন থেকে অপিন আসছে। কম্পালসারি তো আমরা জানি বাধ্যতামূলক। এওয়ার হলো সচেতন, স্ট্রেট সোজা, ডেভেলপ উন্নত করা বা উন্নতি ঘটা, লস মানে হারানো, প্রিকশন মানে হলো কোনো কিছুর ব্যাপারে পূর্ব সতর্কতা নেয়ার, পসিবিলিটি হলো সম্ভাবনা। আর আরেকটা জিনিস হলো এরকম ক্লোজ টেস্ট উইথ উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করার ক্ষেত্রে মিনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিনিং যদি তুমি বুঝতে পারো তাহলেও দেখবা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে এই অ্যান্সার গুলা করা। যেমন প্রথমটাতে লিখছে, ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ, বাংলাদেশটা কি ড্যাশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, মানে বাংলাদেশটা একটা অ্যাক্টিভ আর্থকুয়েক জোনের মধ্যে আছে, মানে যে কোনো সময় বাংলাদেশে আর্থকুয়েক হইতে পারে। সো বাংলাদেশ আছে মানে সেই ক্ষেত্রে একটা শব্দই মিলে, সেটা হলো লাই। আর যেহেতু বাংলাদেশ আছে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ লাইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, অর্থাৎ বাংলাদেশ একটা আর্থকুয়েক অ্যাক্টিভ আর্থকুয়েক জোনের মধ্যে অবস্থান করতেছে। মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুলি ড্যাশ অফ ইটস সিভিয়ারিটি, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটার যে ধ্বংসাত্মক একটা অবস্থা তৈরি হইতে পারে এই আর্থকুয়েকের কারণে সেটা সম্পর্কে অসচেতন। কিন্তু দেয়া আছে দেখো এভার, কিন্তু এভারটার মিনিং এই জায়গায় বসবে না, সেটাকে অপোজিট করে কি বসাইতে হবে, মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুলি আনএওয়ার অফ ইটস সিভিয়ারিটি, মানে তারা এটার যে একটা খারাপ প্রভাব আছে, হিংস্র প্রভাব আছে, সেটা সম্পর্কে অধিকাংশ মানুষই হলো আনএওয়ার। এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য ড্যাশ অফ কুয়েকস, এই জায়গায় খেয়াল করে দেখো দা থাকলে এই জায়গায় মেজরিটি টাইম নাউন হয়। সো এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য ড্যাশ অফ কুয়েকস ডিউরিং রিসেন্ট ইয়ার্স, মানে বারবার যে আর্থকুয়েকটা ঘটতেছে এটা দ্বারা যারা এক্সপার্টস আছে তারা আমাদেরকে অনেক বেশি সতর্ক করছেন, বা তারাও আসলে এটা নিয়ে অনেক শঙ্কিত। যেমন এই জায়গায় দেখো বারবার গোটা হলো রিকার, আর রিকারের নাউন ফর্মটা হলো রিকারেন্স, আর ই সি ইউ ডাবল আর ই এন সি। সো এই জায়গায় হবে experts are alarmed by the recurrence of quakes during recent years, but they give no dash answer to the question. So they give no straight answer. তারা কোনো সোজাসুজি উত্তর দেয় না to the question of dash about the buildings of Dhaka city. Question of dash, তাহলে অফ দেখো, অফের পরে অফ সেফ হয় না, সেটা হবে অফ সেফটি, নাউনে নিয়ে যেতে হবে। So but they give no straight answer to the question of the safety, of safety about the buildings of Dhaka city, since there is every dash of earthquakes in Bangladesh. যেহেতু বাংলাদেশে আর্থকুয়েক হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, সম্ভাবনা অর্থে একটা শব্দই আছে, সেটা হলো পসিবিলিটি। Since there is every possibility of earthquakes in Bangladesh, experts call for taking adequate dash measures. প্রিকশনটা হলো নাউন, এটার অ্যাডজেক্টিভ হলো প্রিকশনারি, সো হবে টেকিং adequate precautionary measures টু ড্যাশ লসেস, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সো সেটা হবে মিনিমাইজ লসেস। রাজিউকটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ধরি। সো রাজিউক ড্যাশ দ্যাট অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কুড শুড বি ড্যাশ, তার মানে রাজিউক মনে করে, মনে করা অর্থে একটাই আসে, হলো অপিনস। সো রাজিউক অপিনস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস আমরা যোগ করব, অপিনস দ্যাট অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কুড শুড বি ড্যাশ, শুড বি কম্পালসারি, অবশ্যই কম্পালসারি করতে হবে। তো আশা করি এই প্র্যাকটিস করার পরে দেখো আমরা যে জিনিসগুলো আলোচনা করছি প্রত্যেকটা জিনিস কিভাবে অ্যান্সার হইলো, কেন এটা হইলো, আমরা এই জিনিসগুলো আলোচনা করছি। সো আলোচনা করলে বা তুমি প্র্যাকটিস করলে তুমি নিজে থেকেই অনেক সময় দেখবা, যখন অনেক বেশি প্র্যাকটিস করবা তখন তুমি নিজে থেকেই দেখবা যে তোমার নিজের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এই শব্দটা আসলে এই জায়গায় এটা কেন হইলো এরকম, এটা কেন হইলো না। সো দেখো এই জায়গায় দুইটা জিনিস চেঞ্জ হয় নাই, যেমন স্ট্রেট চেঞ্জ হয় নাই, পসিবিলিটি চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কম্পালসারিটি চেঞ্জ হয় নাই, কারণ এটা চেঞ্জ করা দরকার ছিল না, এই কারণে আমরা চেঞ্জ করি নাই। যেটার মধ্যে চেঞ্জ করা দরকার শুধু সেইটাই আমরা চেঞ্জ করব। আচ্ছা, আসো পরেরটায়। দেখো লেখা আছে কল নেচার অ্যামং সিরিয়াস ডিফাইন উইদিন
ডেথ, ইকোনমিক, কজ, আর্মড, ইন্টারপার্সোনাল, অ্যাগ্রেসিভ। এই জায়গায় 12টা দেয়া আছে, আমাদেরকে অ্যান্সার করতে হবে 10টা। সো আমরা বলছিলাম প্যাসিভ হইতে পারে, অ্যাক্টিভ হইতে পারে। দেখো প্রথমটাতে লেখা আছে কনফ্লিক্ট ক্যান বি। সো বি থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এরপরে, আর শুধু ক্যান থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো কনফ্লিক্টস ক্যান বি ড্যাশ এস ক্ল্যাশ অফ ভ্যালু এন্ড আইডিয়াস among other things, and the most serious form of conflict is dash clashes that results in lots of dash and casualties. একটু খেয়াল করে দেখো, কনফ্লিক্টকে সংজ্ঞায়িত করা যায়, তার মানে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইনটা হয়ে যাবে ডিফাইন্ড, কারণ যেহেতু এটা প্যাসিভ ফর্মে যাবে। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড as clash of value and ideas among other things, and the most serious form of conflict is dash clashes. কোন ধরনের ক্ল্যাশকে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বলা হয়? সেটা হলো আর্মড ক্ল্যাশেস, মানে অস্ত্র দিয়ে যে মারামারি হয়। কেন? দ্যাট রিজাল্টস ইন লটস অফ ড্যাশ এন্ড ক্যাজুয়ালিটিস, যেটার কারণে অনেক মৃত্যু হয় এবং অনেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ডেথস, লটস অফ ডেথস এন্ড ক্যাজুয়ালিটিস। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, কনফ্লিক্টটা কি হইতে পারে? আমাদের মধ্যে হইতে পারে। সো দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, আমাদের মধ্যে, সেটা হলো উইদিন। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস হুইচ ইজ ড্যাশ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, যেটাকে বলা হয়, হুইচ ইজ যেটাকে বলা হয়, তো প্যাসিভে যাবে, কলটা হয়ে যাবে কল্ড, হুইচ ইজ কল্ড। দ্য কনফ্লিক্ট বিটুইন অর ড্যাশ পারসনস, বিটুইন অর অ্যামাং, বিটুইন হলো দুইজনের মধ্যে, অ্যামাং হলো অনেকজনের মধ্যে, এই কারণে বিটুইন অর অ্যামাং পারসনস ইজ কল্ড, যখন মানুষের মধ্যে যে কনফ্লিক্ট গুলা হয় এগুলাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইজ কল্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ ড্যাশ অফ কনফ্লিক্ট, মানে এই আমাদের সম্পত্তির যে, মনে করে একটা যে, মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা, মানে অপ্রতুল সম্পত্তি থাকা, এটার কারণে কিন্তু একটা কনফ্লিক্ট হয় মানুষের মধ্যে। যদি প্রচুর পরিমাণে সম্পত্তি থাকতো, সবার মধ্যে প্রচুর পরিমাণে জিনিস থাকতো, তাহলে এত কনফ্লিক্ট হইতো না। সো কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ cause of conflict. Conflict is a very common phenomenon, but sometimes it takes dash forms, কিন্তু মাঝে মাঝে এটা খুব মারাত্মক আকার ধারণ করে, সো সেটা হবে সিরিয়াস ফর্মস। ঠিক আছে, এই হলো মোটামুটি আজকের আমাদের আলোচনা। আমরা দুইটা আলোচনা করছি। আমার মনে হয় তোমরা যদি, আমি তোমাদের বারবার বলি যে তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন্স, দ্যাট মিন্স তোমরা যদি 2015 থেকে শুরু করে অথবা 16 থেকে শুরু করে 16, 17, 18, 19, 20 তো পরীক্ষা তোমাদের হয় নাই, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা নিজেরাও দেখবা যে অনেক ইজিলি অ্যান্সার করতে পারতেছো, খুব ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে, এই দুইটা প্র্যাকটিস আমি করলাম, আমি তোমাদেরকে একটু বললাম, কারণ আমি রাইট ফর্ম বারবার যাই নাই, কারণ এটা বিস্তারিত আলোচনা আগে আছে আমাদের। সো তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবা। আর তোমরা যেটা করবে সেটা হলো, যেহেতু আমরা করছি ঢাকা বোর্ড 2017 আর রাজশাহী বোর্ড 2017, আমরা সিলেট বোর্ড 2017 আর যশোর বোর্ড 2017টা আমরা একটু প্র্যাকটিস করব, করে আমাদের গ্রুপে দিয়ে দিব। আর তোমাদের ফ্লোচার্ট লিখার গ্রুপের যেগুলো দিছো আমি সবগুলো চেক আউট করে তোমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিব। ঠিক আছে, আগামী দিন তোমরা ওই সিলেট বোর্ড 2017 আর ঢাকা বোর্ড 2017 ওই 4 নাম্বার কোয়েশ্চেনটা ফার্স্ট পেপারে, অর্থাৎ ক্লোজ টেস্ট উইথ ক্লুজের অ্যানসারটা করে, জাস্ট অ্যানসারটা করে আমাকে একটু গ্রুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে গ্রুপে অবশ্যই জানাবা। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।